গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ডি বক্স। সময় টেলিভিশনের পর্দায় সরাসরি আছি আমি নীলহুরে জাহান, আর আমার সঙ্গে আজকে আছেন সাবেক ফুটবলার ও কোচ বাংলাদেশ জাতীয় ফুটবল দল মাহবুব হোসেন রক্সি। এতক্ষণ ঠিক এই সেটে বসেই আমরা দেখছিলাম মেক্সিকো ভার্সেস ইকুয়েডরের খেলা, এবং স্বাগতিকরা কিন্তু নিজেদের মাঠে আবারও বেশ প্রতাপের মধ্য দিয়েই জিতে নিয়েছে ইকুয়েডরের বিপক্ষে এই ম্যাচটি। কেমন ছিল এই ম্যাচ এবং তার আগের রাতের ম্যাচগুলো, সেটি নিয়ে কথা বলতে চাই। ওয়েলকাম, গুড মর্নিং, কেমন আছেন? সুপ্রভাত সবাইকে, সকালে শুভেচ্ছা। সারা রাত জেগে খেলা দেখা, আবার সকাল সকাল স্টুডিওতে শো করা। আই নো ইটস হার্ড, চোখে ঘুম নিয়ে করতে হয়, বাট অগেইন ইটস ফুটবল অ্যান্ড ইটস ওয়ার্ল্ড কাপ, সো উই আর অল হিয়ার। মেক্সিকো ভার্সেস ইকুয়েডর নিয়ে শুরু করে, যেহেতু একসাথেই দেখছিলাম, ইকুয়েডরকে আমরা আসলে একটু দেখলাম যে তারা ঠিকমতো ছন্দই খুঁজে পেল না, এবং শেষে তো আসলে মনে হলো যে একটু নিজেদেরকেই হারিয়েই ফেলে বসেছে। আকিজ ইস্পাত ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী ও দীর্ঘস্থায়ী। আকিজ কি হবে, একটা রেড কার্ড, একটা ইয়েলো কার্ড, সামনের ইন্টারন্যাশনাল ম্যাচ নিয়ে সেভাবে ভাবছে না। কি মনে হয়, হোয়াট ওয়েন্ট রং উইথ ইকুয়েডর? দে উইল ডু ইজ আর 100%। তারা মনে করেছিল যে আমরা 100% দেব, কিন্তু আসলে এই ফুটবলে যে অবস্থা, স্বাগতিকের এগেনস্টে 100% না, এখানে যদি জিততে হয় তাদেরকে 200% দিতে হতো। তো তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় নাই। এবং মেক্সিকো তাদের মাঠের, আমরা কালকেও বলেছিলাম অন্য একটা অনুষ্ঠানে, যে মেক্সিকো কিন্তু এবার একটা ডমিনেটেড টিম, এবং তারা তাদের নিজের মাঠে খেলছে, এবং হোস্ট হিসাবে যে অ্যাডভান্টেজ তারা পুরোপুরি এটা অ্যাডভান্টেজ পাচ্ছে। এবং প্রথম 2 মিনিট থেকে তারা শুরু করে ফুল হাই প্রেসিং ফুটবল খেলে, ওখানে ইকুয়েডর পিছিয়ে যায়। এবং লাস্ট ম্যাচে ইকুয়েডরকে যেখানে দেখেছি জার্মানির সাথে যে ফুটবল খেলে, 2-1 উইন করে গ্রুপ পর্বে, সেখান থেকে ওই 2-1 কিন্তু 3 পয়েন্ট পেয়ে ওরা কোয়ালিফাইড করে। 4 পয়েন্টের একটা ইকুয়েশনের জন্য পয়েন্ট টেবিল হিসাবে আসে, কিন্তু ইকুয়েডরকে আজকে সেই জায়গায় দেখতে পাওয়া যায়নি, এবং সে তার সুযোগই দেয়নি। মেক্সিকো অনেক ডমিনেটেড ফুটবল খেলেছে, এবং যেটা তারা বেসিক্যালি খেলে ছোট ছোট পাসে, নিচে থেকে খুব গোলকিপার থেকে বিল্ড আপ শুরু করে, এবং এখানে মোর কনফিডেন্ট তাদের সেন্টার ব্যাক ক্যাপ্টেন নাম্বার 3, নেমটা হলো মার্কুজ নাকি, তো উনি ওখান থেকে তুরু করবেন। তারপরে থেকে মিডফিল্ড থেকে যে শুরু করে তারা প্রেশারটা শুরু করে, এবং উপরে যে 3টা প্লেয়ার আছে, হ্যাঁ, রাহুল আজকে গোল করেছে, হ্যাঁ, অ্যান্টনি মুসা, না অ্যান্টনি মুসা তো ইয়ের রাহুলের সালে খেললো কে, আচ্ছা একটু চেক, হ্যাঁ চেক, রাউল জিমেনেজ, হ্যাঁ জেমস, আলভারদো আর কুইনেস, অ্যাসিস্টেড বাই জুলিয়ান কুইনেসকে লেফট সাইড থেকে খেলিয়েছে, দ্রুততর এবং খুবই ফাস্ট প্লেয়ার, উইঙ্গার হিসেবে যে ডমিনেট এবং ফাস্টার, যে ইনসুইং যায়, এবং ভিতর থেকে যে প্রথম বলে তার দুর্দান্ত একটা বিট করা শট, এবং তার আগেই ওরা প্রথম হাফে যে গোল পায় তার থেকে 15-20 মিনিটের মধ্যে যে প্রেশারটা তৈরি করে, তো এখানেই ইকুয়েডরের অবস্থা দেখা গেছে, তারা আর ব্যাকফুটে চলে যায়, এবং পুরো বল তারা আয়ত্তেই নিতে পারে না, এবং মনে হচ্ছিল না পজিশনের জায়গায় কিন্তু ইকুয়েডর এগিয়ে ছিল। I mean 57% ওভারঅল ম্যাচে তাদের পজিশন ছিল, বাট দে কুডন্ট মেক ইট ওয়ার্ক। কেন স্ট্যাক্স এমন জিনিস, আমি বল পজিশন আমার হাফে রাখলে ওটা কোনো কাজে আসবে না যদি আমি অপোনেন্ট হাফে না যেতে পারি, সেখানে যদি আমি অ্যাটাক না করতে পারি। নিজেদের মধ্যে খেলছি কিন্তু ওটা কোনো কাজে আসছে না, ক্রিয়েটিভিটি নেই, এবং বল যে আমি উইন করছি এবং যেটা স্টেট যাব আমি জেতার জন্য যে খেলা, সেই মনোভাব, সেই দিক থেকে আজকে ইকুয়েডরকে মনে হচ্ছে অনেক পিছিয়ে। এবং প্রথম তাড়াতাড়ি ফার্স্ট হাফে প্রথম গোল খেয়ে যায়, 2টো গোলই ফার্স্ট হাফে হয়ে যাওয়ার পরে তারা আরো ব্যাকফুটে চলে গেছে, এবং মনোবল সেখানে আসলে ভেঙে যাওয়ারও একটা ব্যাপার থাকে। কিন্তু শেষে যেটা আসলে দেখলাম, এবং যে কারণে রেড কার্ডটা এবার নতুন এই নিয়মটি চালু হয়েছে যে মুখ থেকে যদি প্রতিপক্ষকে কিছু বলা হয়, সেক্ষেত্রে আসলে রেড কার্ড চান্স থাকে, সেই চান্সটাই নিয়েছে। ও যে প্লেয়ারকে থ্রেট করছিল, সেই কিন্তু প্রথম অবস্ট্রাকশন দেয় যে রেফ দেখো আমাকে গালাগালি করছে বা কিছু একটা বলেছে, সে তখন রেফারি আবার কাছে আসে। পরিবেশটা দেখার পরে এইটা আসলে এবারের জন্য একটা ভালো দিক। এখন সব সময় দেখা যাচ্ছে এটাকে আমরা যেটাকে বলি ভেনিসিয়াসের থেকে শুরু হয়েছে, ব্ল্যাকদেরকে যে বলা হয়, এবং যে হিউম্যানিটি টর্চারিং যেটা বলে, যে হ্যাঁ বুলি, খারাপ কিছু বলে ওকে পার পেয়ে যাওয়া, সাদা আর কালোর মধ্যে যে ডিফারেন্স ওয়ার্ল্ড লেভেলে, সেই জিনিসটা কে তুলে ধরা, তার জন্যই বেশিরভাগ জিনিসগুলো ইস্যুটা এইভাবে আসে। তো টিমের এই কম্বিনেশনগুলোর মধ্যে যে
হিউম্যানিটি টর্চারিং করা, প্লেয়ারদেরকে ডমিনেট করার জন্য, যে ভালো প্লেয়ারকে আমি পিছন থেকে মারবো, গালাগালি করব, বা ওকে মানসিকভাবে উত্তেজিত করে দেখা যাবে তাকে রেড কার্ড খাওয়া। তো এই জিনিসগুলিকে আসলে এই জন্য ভিআরে নিয়ে চলে গেছে, যে এত ফাস্ট ফুটবল এর মধ্যে কি বললো, মুখ ঢাকলো, জার্সি দেখে কিছু করলাম, সেটার জন্য লই হয়ে গেছে যে মুখে কোনো অবস্ট্রাকশন কিছু করে কিছু বলাই, যদি আমি ভালো বলি রাইট, সেটা হলে সেটার আসলে জন্য রেড শাস্তি কার্ড হবে, হচ্ছে, বাট এটা বলা যাবে না, নিয়ম বহির্ভূত একটা ব্যাপার। ওয়েল, এই ম্যাচ নিয়ে তো কথা বলছিলাম এবং ম্যাচটাও দেখছিলাম, সবাই নিশ্চয়ই দেখছিলেন সরাসরি। একটু যদি রাতের ম্যাচে চলে যাই, ফ্রান্সের ম্যাচে চলে যায়, ফ্রান্স এবং সুইডেন। ফ্রান্স তো সুইডেনকে কোনো চান্সই দিল না, আসলে মনে হলো রীতিমতো ছেলে খেলা খেলেছে তাদের সাথে। এবং এবারের পুরো ওয়ার্ল্ড কাপে প্রথম থেকে এই পর্যন্ত ফ্রান্স কনসিস্টেন্টলি ব্রিলিয়ান্ট পারফরম্যান্স দিয়ে যাচ্ছে, এন্ড উইথ এমবাপ্পে দে আর রিয়েলি। আমি প্রথমে আরেকদিন এসে বলেছি যে এইবারে যদি চিন্তা করা হয় বা সব ম্যাচ না দেখেও ফ্রান্সকে ফাইনাল পর্যন্ত যাওয়ার মতো সবচেয়ে কন্টেস্টিক এবং বেস্ট টিম হিসাবে আছে, যাদের টিমের ডেপথ এবং ব্রেঞ্চ এবং টিম ওরিয়েন্টেড সব কিছু মিলেই ফুল টিম স্কোয়াড, যে এত বেস্ট একটা স্কোয়াড এসছে এবং তারা ধারাবাহিকভাবে পারফরমেন্স করে যাচ্ছে, সেখান থেকে সবচেয়ে অ্যাটাকিং যে ফরওয়ার্ড সেটা ফ্রান্সের সবচেয়ে বেশি, এবং সেটা এমবাপে এবং ক্যাপ্টেন। লাস্ট ইয়ার থেকে সে অলরেডি কালকের 2 গোল সহ অলরেডি 6 গোল হয়ে গেছে তার। 4 ম্যাচ হয়, গ্রুপ পর্যায়ে 3, আর এটা 32-এর আরও একটা ম্যাচ, 6টা গোল করে ফেলছে, এবং প্রত্যেকটা ম্যাচেই 2টো করে গোল করে, এবং প্রত্যেক জায়গায় তার এমন সুযোগ ছিল যে সেখান থেকে হ্যাট্রিক করতে পারে। কোচ সেখানে চিন্তা করে তাকে সেফলি উঠে নিয়েছে, সাথে ডিম্বেলে গোল করছে, কালকে বারকোলাকে নামেছে গোল করেছে, ডুয়ে নেমেছে, ডুয়ে গোল করেছে। হ্যাঁ, ওই চেঞ্জগুলা হোল্ডিং মিডফিল্ড থেকে অসাধারণ খেলছে চুয়ামেনি এবং রিবেতো। হ্যাঁ, যে পরিমাণে অ্যাটাক আসলে রাতের ম্যাচে ছিল, একদমই ঠিক বলেছেন। এই জায়গায় কিছুটা আসলে সুইডিশ গোলকিপার জেটাস্ট্রমকে একটা ক্রেডিট দিতে হয়, অসাধারণ সব সেভ ছিল, 9টা সেভ তিনি করেছেন। সেটা না হলে কিন্তু স্কোর লাইন হয়তো কিন্তু অদ্ভুত একটা চিন্তা করে, হ্যাঁ এরকম অবস্থা হয়ে যেত। সে আবার দেখা যেত জার্মান ভার্সেস আর ব্রাজিলের খেলা 7-1 বা 7-0 এরকমই কিছু ছিল। তা ফুটবলের আসলে অনেক বিউটি, এবং সাডেনলি গোলকিপারের যে ক্রেডিট দিতেই হয়, গোল খাওয়ার পরও এতগুলি সেভ, তার মানে কি তার পারফরমেন্সটা বেটার ছিল, এবং অবভিয়াসলি সুইডেনের কোনো ডিফেন্ডারই তাদের টিম ডিফেন্ডিং করতে পারেনি। এই খেলাটা কিন্তু হয়েছিল নিউ জার্সিতে, যেখানে ফাইনাল ম্যাচ হবে এবারে। ঠিক নিউ ইয়র্ক থেকে এবারে আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন স্ক্রিনে সাজিদ মুস্তাহিদ, আমাদের সহকর্মী। আমরা সাজিদ মুস্তাহিদকে দেখতে পাচ্ছি। সাজিদ, খেলা কেমন দেখছেন? অলরেডি সে ফ্রান্সের জার্সি পরে চ্যাম্পিয়নশিপ, আমরা ফ্রান্স নিয়ে কথা বলছিলাম। প্লিজ সাজিদ, আপনার কাছ থেকে শুনতে চাই। আমরা দেখেছিলাম নকআউট পর্বের প্রথম দিন কিন্তু বড় বেশ কয়েকটি দল কিন্তু বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল, তবে দ্বিতীয় দিন তেমন কোনো অঘটন হয়নি। যে 3টি ম্যাচ হয়েছে, এই 3 ম্যাচে কিন্তু যেই দলগুলোকে ফেভারিট ধরা হচ্ছিল এবং যে দলগুলো প্রত্যাশিতভাবে আসলে নকআউট পর্বের পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য মোটামুটি ফেভারিট ছিল, তারাই কিন্তু জয় পেয়েছে। তবে একটা ম্যাচের বা একটা দলের কথা, একজন খেলোয়াড়ের কথা বলতে হয়, তিনি কিলিয়ান এমবাপে। এই বিশ্বকাপের শুরু থেকে দুর্দান্ত ফর্মে আছেন কিলিয়ান এমবাপে। আমরা দেখেছি লিওনেল মেসিকে বিশ্বকাপের শুরু থেকে তাকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। 39 বছর বয়সে তিনি যে ফর্মে রয়েছেন, সেটা অবশ্যই তাকে নিয়ে আলোচনা হওয়াটা যুক্তিযুক্ত, কিন্তু কিলিয়ান এমবাপেকে নিয়ে কিন্তু তেমন কোনো মিডিয়া হাইপ বা তেমন কোনো আলোচনা হচ্ছে না। তবে কিলিয়ান এমবাপে কিন্তু প্রতিনিয়ত, যেদিনও তিনি মাঠে নেমেছেন, অলমোস্ট প্রতি ম্যাচেই তিনি একটা না একটা রেকর্ড করেছেন, দুর্দান্ত খেলেছেন। আজকে তিনি 2টো গোল করেছেন, তবে তার কিন্তু হ্যাটট্রিকও হয়ে যেতে পারতো, কিন্তু ভাগ্য তার সহায় ছিল না দেখে কিন্তু কিলিয়ান এমবাপে হ্যাটট্রিক করতে পারেনি। ফ্রান্স দল যেভাবে ছুটে চলেছে তাতে বলাই যায় এবারে বিশ্বকাপে তারা অন্যতম ফেভারিট হিসেবে বিশ্বকাপে এসেছিল, এবং এখন পর্যন্ত তারা কিন্তু হট ফেভারিট হিসেবেই রাউন্ড অফ 16-এর জায়গা করে নিয়েছে। কিলিয়ান এমবাপের বেশ কিছু রেকর্ড হয়েছে, যেটা বলছিলাম, লিওনেল মেসির সঙ্গে এখন এই বিশ্বকাপে 6টি গোল দুজনেরই সমান, এবং কিলিয়ান এমবাপে 18 ম্যাচ খেলেছেন ওয়ার্ল্ড কাপে, 18 ম্যাচে 18 গোল, যেটা আসলে মেসি তার চেয়ে অনেক বেশি ম্যাচ খেলে কিন্তু 19 গোল করেছেন। তো বলাই যায় যে কিলিয়ান এমবাপে যদি সুস্থ থাকেন, ফুটবল খেলা চালিয়ে যান, আমরা প্রত্যাশা করতে পারি সামনে আরও বিশ্বকাপ খেলবেন, হয়তোবা তার এই গোলের সংখ্যাটা আরও অনেক এগিয়ে নিতে পারবেন তিনি। একই সঙ্গে নকআউট পর্বে, বিশ্বকাপের নকআউট পর্বে এতদিন কিন্তু 8টা গোল ছিল সর্বোচ্চ ব্রাজিলের 2জন ফুটবলার, কিংবদন্তি রোনালদো এবং লিওনাইডেসের। সেটাই সেই 2জনকে পেছনে ফেলে বিশ্বকাপের নকআউট পর্বে এখন সর্বোচ্চ 9 গোলের মালিক কিন্তু কিলিয়ান এমবাপে। আজকে তাকে পুরো 90 মিনিট আসলে খেলাননি কোচ দিদিয়ের দেশম, কিছুটা আগে থেকে তুলে নিয়েছেন। পরের ম্যাচগুলো আমরা জানি আরও বেশি হাই ইন্টেন্স ম্যাচ হবে, প্রতিপক্ষ আরও কঠিন হবে, এবং সেখানে হয়তোবা
কিলিয়ান এমবাপ্পেকে দরকার দেখে আজকে কিছুটা সময় আগে তাকে তুলে নিয়েছিলেন কোচ। আমরা আগামীকালকেও বেশ কিছু ম্যাচ রয়েছে রাউন্ড অফ 32 এবং নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে ধীরে ধীরে রাউন্ড অফ 16-এর যে লাইন আপ সেটাও আমরা চূড়ান্ত হয়ে যাব। তো আমার কাছে যুক্তরাষ্ট্র থেকে এই ছিল সবশেষ খবর। থ্যাংক ইউ সো মাচ সাজিদ। আমরা ফ্রান্স নিয়ে কথা বলছিলাম, কিলিয়ান এমবাপ্পে নিয়ে কথা বলছিলাম। এক্স্যাক্টলি ওয়ান্ডার বয়, লাস্ট ওয়ার্ল্ড কাপে আসলে তার দুর্দান্ত পারফরমেন্স দেখে আমি পার্সোনালি ভক্ত হয়ে গিয়েছিলাম। এবং এবারও যে রেকর্ডগুলোর কথা সাজিদ বললেন, ইয়েস মেসি হি ইজ অ্যামেজিং, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার্স। তবে কিলিয়ান এমবাপ্পে কিন্তু এখন মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। দুজনই গোল্ডেন বুটের রেসে ওয়ার্ল্ড কাপে একই সমান সমান 6টি গোল নিয়ে এখন সেই প্রতিযোগিতাও কিন্তু চলছে। অন্যদিকে 18টি গোল ওয়ার্ল্ড কাপের নকআউট স্টেজে, দুর্দান্ত। আবার সর্বকালের সবচেয়ে বেশি গোল যেটি মেসির আছে এখন, সেটি ছুঁতে কিন্তু এমবাপ্পের আর একটি গোল প্রয়োজন। হ্যাঁ, আসলে এখানে যদি গোল্ডেন বুটের যে দাবিদার বলা হয়, সেখানে সবসময় গত বছর থেকে এই কম্পিটিশনটা ছিল এবং সেখানে কিন্তু এমবাপ্পেই জিতেছিল। হ্যাঁ, সেই জায়গা থেকে এইবারও আবার শুরু করেছে সেখানে। এবং যে ম্যাচগুলি যাচ্ছে ধারাবাহিকভাবে, যেটা বলল সাজিদ ভাই, যে এমবাপ্পে আসলেই আরও এখন যে বয়স, তার বয়স হলো 27 বছর। যদি নর্মালি সে সুস্থ থাকে তাহলে আরও 2টা ওয়ার্ল্ড কাপ নর্মালি খেলতে পারে। আর যদি মেসি বা রোনাল্ডোর মতো ফিটনেস রাখে, তাহলে 40 বছর পর্যন্ত যদি খেলে তাহলে তো কোথায় যাবে সেটা বলা যায় না। এবং তার দুর্দান্ত গতি, তার সাথে স্কিল এবং ক্লিয়ার যে ফিনিশিং টাচ, এটা হলো ডেঞ্জারাস অ্যাজ এ ক্যাপ্টেন, লিডার এবং টিমের সাথে কমিউনিকেশন, কোলাবোরেশন। আসলে একদমই ঠিক বলেছেন, সবেমাত্র 3টি ওয়ার্ল্ড কাপ এবং সেখানেই তার এরকম রেকর্ড, দুর্দান্ত। এবং একই সাথে আমরা কিন্তু এই ম্যাচে দেখেছি প্রথম গোলটা দেওয়ার পর তিনি কিন্তু সেলিব্রেট করেছেন, দৌড়ে গিয়ে কোচ দিদিয়ের দেশমকে জড়িয়ে ধরে, কারণ দিদিয়ের দেশম যে গ্রুপ পর্বের লাস্ট ম্যাচটিতে ছিলেন না, তার মায়ের মৃত্যুতে ফিউনারাল অ্যাটেন্ড করতে গিয়েছিলেন। দ্যাট ওয়াজ অ্যান ইমোশনাল মোমেন্ট। কথা বলছিলাম বিভিন্ন আসলে রেকর্ডস নিয়ে, মেসিকে ছাপিয়ে যাচ্ছে কিলিয়ান এমবাপ্পে, আর কিলিয়ান এমবাপ্পেকে ছাপিয়ে কিছু রেকর্ড আছে আর্লিং হাল্যান্ডের। সো এই ব্যাপারগুলো নিয়ে কথা বলার আছে। আমরা নরওয়ের খেলাও দেখেছি আইভরি কোস্টের সাথে যেভাবে আসলে একটা ট্যাকটিক্যাল ম্যাচ ছিল, মোটামুটি বলা যায় যে দুর্দান্ত একটা ম্যাচ ছিল। 2টো গোলই দারুণ হয়েছে, যে 2টো গোল হয়েছিল আনটিল আর্লিং হাল্যান্ড ডিড দ্য ফিনিশিং। আর্লিংয়ের এখন পর্যন্ত ইন্টার ন্যাশনাল গোলস এমবাপ্পের যেটি খুব সম্ভবত 101 ম্যাচে হয়েছে, সেটি হয়েছে তার 53 ম্যাচে, সামথিং লাইক দ্যাট। সো ফার এখন পর্যন্ত ফাস্টেস্ট স্কোরার টু গোল 60 গোলস ইন ইন্টারন্যাশনাল ম্যাচেস। কেমন দেখছেন এই প্লেয়ারকে এবং কেমন দেখলেন নরওয়ের খেলা? নরওয়ে খেলাকে আসলে আমরা যে বেসিক্যালি যেটা টিম ওয়ার্ক চিন্তা করেছিলাম, সেখানে কিন্তু ডগ হর্স বলা হচ্ছিল। এবং সে যে টিম নিয়ে আসছে তাদের মধ্যে সেই জায়গায় যে সবচেয়ে বেশি গোল করার প্রবণতা এবং এত ফাস্টেস্ট, এবং সেটা প্রমাণ করেছে সে বাছাই পর্ব থেকে। নরওয়ে অনেক মনে হয় 16 বছর পরে এই টিমটা কোয়ালিফাইড করে এবং ওর নেতৃত্বে, হ্যাঁ আরও বেশি, ওকে এরকম 27-28 বছর পর তারা কোয়ালিফাইড করে। এবং সে এই জেনারেশন তার লিডিংয়েই কিন্তু এখানে আছে, ফার্স্ট ওয়ার্ল্ড কাপ। আর্লিং হাল্যান্ড ওর সাথে ওদের ক্যাপ্টেন এখানে ওর্টেগা, এই দুজনের যে কম্বিনেশন, তারা দুজনই ইংলিশ লিগের টপ লেভেলে খেলে। একজন আর্সেনালের, একজন হলো ম্যান সিটির। এবং ম্যান সিটিকে পরপর লাস্ট ট্রফি পাওয়ার জন্য আর্লিং হাল্যান্ডের যে গোল স্কোরিং এবং মডার্ন ফুটবলে যে স্কোরিংয়ের যে স্ট্রাইকারের যে অ্যাবিলিটি, সেই জায়গা থেকে হেডওয়ে একটু কম গোল হয়। কিন্তু আর্লিং হাল্যান্ড আবার হেড ওয়ার্কিং এবং এরিয়াল বলে অনেক বেশি পারদর্শী এবং মাস্টার্স, এবং ওর এই দুর্দান্ত হেডের অনেক গোল আছে। কালকেও সে এইভাবে 3টা গোলে ট্রাই করেছিল। তো গোলকিপার যে সেভ করেছে, সেখান থেকে যদি আমরা আইভরি কোস্টকে বলি, তাদেরও ডিফেন্ডিং ওয়ার্কটা অনেক বেটার ছিল, চাচ্ছিল তারা অনেক ডিফেন্ড করেছে দুই দলই। এবং আইভরি কোস্ট সেকেন্ড হাফে আসলে আমাদ দিয়ালোকে নামিয়ে ইকুয়ালাইজার করেছিল, বাট আলটিমেটলি 86 মিনিটে আর্লিং হাল্যান্ড কিন্তু যে গোলটি দিলেন সেটি দিয়ে বুঝিয়েছেন কেন তিনি বিশ্বের অন্যতম সেরা একজন স্ট্রাইকার। যদি আমাদের মনে হচ্ছিল যে গোলটাকে তিনি বুঝে দিয়েছেন নাকি জাস্ট হয়ে গেছে। এনিওয়ে, আজকে সামনেও বেশ কয়েকটি ম্যাচ আছে, স্পেশালি রাতের ম্যাচের কথা যদি বলি, ইংল্যান্ড যে জার্সিটা আমি পরে আছি, ইংল্যান্ড মুখোমুখি হতে যাচ্ছে ডিআর কঙ্গো। এই ম্যাচ নিয়ে আপনার প্রেডিকশন কি? প্রেডিকশন আসলে ইংল্যান্ডকেও আমি বারবারই বলেছি যে 4টা টিম ধরা হলে সেমিফাইনালে সেখানে ইংল্যান্ডকে রেখেছি আমি। তো ইংল্যান্ডের নিউ জেনারেশন এবং কোচ টুখেল, এখানে জার্মানি কোচ, সে কিন্তু ইংল্যান্ডে কোচিং করিয়ে ক্লাব লেভেলে তারপরে এখানে এসেছে। তার হিস্ট্রিক্যাল টিমটাকে একটা মডিফাই করেছে এবং অনেক ফাস্ট ফুটবল খেলে, যেটা ইংল্যান্ডের আগে ধারাবাহিক ছিল যে অনেক হার্ড হিটিং, লং পাস, গো ফর 3 আর থার্ড টাচে গোল হতে হবে, সেই ধরনের না, প্ল্যানিং একটা বলের উপরে দিয়ে যেয়ে তারপরে খেলতে থাকে। এবং সেখানে সাকার মতো উইঙ্গার আছে, হ্যাঁ ড্রোন আছে,
তারপরে গ্রাউন্ডিন আছে, তারপরে স্ট্রাইকারে তো আমরা অভিজ্ঞ হ্যানিকেনকে পাচ্ছি। আজকে হ্যানিকেন আমরা চাই যে হ্যানিকেনও কিন্তু গোল রেসে আছে, অলরেডি তারও 4 গোল আছে। তো সেই জায়গা থেকে আজকে যদি ভালো যত গোল ম্যাচ টিকে থাকবে তত আসলে আসলে স্কোর সুযোগ হবে থাকবে গুড প্লেয়ারদের গোল করার জন্য। আসলে আমরা তো রেকর্ডের কথা অনেক বলতে পারি, বাট রেকর্ড অনেক ক্ষেত্রে কিন্তু ইটস জাস্ট রেকর্ড অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। কারণ অনেক অসাধারণ প্লেয়ার্স আছেন যারা হয়তো দলের পারফরমেন্সের জন্য অনেকগুলো ওয়ার্ল্ড কাপ ম্যাচ খেলতে পারেননি। সো ওয়েল, আমরা তো আজকে অনেক কিছু নিয়ে কথা বললাম। লেটস সে সামনে ম্যাচগুলো কেমন হয়। থ্যাংক ইউ সো মাচ। Thank you. আমরা নিশ্চয়ই একসাথে উপভোগ করব এই বিশ্বকাপের সবগুলো খেলা। সময় টেলিভিশনের পর্দা লাইভ দেখতে পাবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আস।